দিন কয়েক হলো একটা নতুন শখ পুষেছি। অবশ্য আমার অকৃতদার একাকী জীবনের সাথে বেশ ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এই শখটা হলো ইদানিংকালে আমি পত্রপত্রিকা পড়া শুরু করছি। সকালের খবরের কাগজে ব্রিটিশ শাসনের অস্থিরতা আর নৃশংসতা দেখতে দেখতে আর ভালো লাগে না। একজন হয়ে আরেকজন মানুষের সাথে এমন অকথ্য অত্যাচার কি করে করতে পারে? সারা শহরে যখন এমন অস্থিরতার ধিকে ধিকে আগুনে জ্বলছে, তখন এই সব পত্রপত্রিকাগুলো আমাকে কিছুটা সুস্থিরতা এনে দেয়। সেই মতো আমি নিয়ম করে দুটো সাপ্তাহিক আর দুটো মাসিক পত্রিকা রাখি। সেগুলো থেকেই শহর নামে মাসিক পত্রিকায় মধুসূদন মিত্রের লেখা সন্ধ্যার বাতি নামে একটি গল্পটি একটি পরিবারকে ঘিরে। বেশ লাগছিল পড়তে। হঠাৎ দরজায় টোকার আওয়াজ হলো। আমি বেশ বুঁদ হয়েই গল্পটা পড়ছিলাম, তাই হঠাৎ দরজায় টোকাটা শুনে খানিক চমকে উঠেছিলাম। একটু থেমে আবার দরজায় টক টক করে আওয়াজ হলো। এবার টোকা দেওয়ার সাথে গলার আওয়াজও শোনা গেল। আওয়াজটা আমার বড্ড পরিচিত এবং আওয়াজধারীও আমার খুব কাছের মানুষ। মনটা আনন্দে ভরে গেল। আমি উঠে দরজা খুলতেই কিশোরী সহাস্যে বলে উঠল, কি হে ভাইয়া, এত দেরি করলে যে দরজা খুলতে? ঘুমিয়ে পড়েছিলেন বুঝি? না না, ঘুমোয়নি, ম্যাগাজিন পড়ছিলাম। তুমি বলো, কেমন আছো? আর কেমন আছো? সারা সপ্তাহ অফিস করতে করতে জীবন শেষ হয়ে গেল। এখন তো আবার ওভারটাইমের গল্প চলছে। কতদিন পর একটু ছুটি। কাজের চাপে জীবনটা ঝলসে গেল। ভাবছি একটু তারানাথ ঠাকুরের বাড়িতে ঘুরে আসি। ঠাকুর মশাইয়ের বাড়ি? কিন্তু সেখানে যাওয়ার কি প্রয়োজন? তোমার তো আবার ঠাকুর মশাইয়ের অভিজ্ঞতাগুলোকে বুজরুকি ফাঁদা গল্প বলে মনে হয়। ও ও তো আমি মজা করেই বলি। আসলে আমিও তো ঠাকুর মশাইয়ের গল্প। আমি তার কথার মাঝেই কটমট করে তাকাতেই সে তাড়াতাড়ি নিজের কথাটা শুধরে নিয়ে বলে উঠল, অভিজ্ঞতা শোনার জন্যই তো মুখিয়ে থাকি। নাও এবারে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। এই বেলা বেরিয়ে পড়তে পারলে সময় মতো ঠাকুর মশাইয়ের বাড়ি পৌঁছে যেতে পারবো। আমরা বেরোনোর সময় দেখি সূর্য ঠাকুর একটু একটু করে পশ্চিম দিকে ঢলে পড়েছেন। মেইয়ে যাওয়া রোদের সাথে বাতাসের হালকা হালকা জোর বাড়ছে। ভালোই লাগছে। একটা রিক্সা দাঁড় করিয়ে যখন তাতে চড়ে বসলাম, তখন দেখি আকাশে থোকায় থোকায় কালো মেঘ জমতে শুরু হয়েছে। মটলেনে আমাদের রিক্সা থামতেই গোটা আকাশটাও কালো মেঘে ঢেকে গেল, আর তার সাথে পাল্লা দিয়ে চলতে শুরু করলো ঝোড়ো বাতাস। অবস্থা সুবিধার নয় ভাইয়া, যখন তখন নেমে যেতে পারে। ঠিক বলেছ ভাইয়া, চলো তাড়াতাড়ি জিনিসগুলো কিনে নি। ঝড় শুরু হচ্ছে দেখে তেলেভাজার দোকানটা গুটিয়ে ফেলেছিল। আমি তাড়াতাড়ি গোটা কয়েক আলুর চপ আর বেগুনি কিনে নিলাম। ঠিক তখনই কিশোরী এসে বলল, তাড়াতাড়ি পা চালাও ভাইয়া, বৃষ্টি নামলো বলে। আমরা যখন ঠাকুর মশাইয়ের বাড়ি পৌঁছলাম, তখন ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। দরজায় টোকা দেওয়ার আগে ঠাকুর মশাই দরজা খুলে সরে দাঁড়িয়ে বললেন, তাড়াতাড়ি ভেতরে আসো, বৃষ্টিও তো চলে এলো বলে। আমরা বাড়ির ভেতরে ঢুকতেই ঠাকুর মশাই সদর দরজা বন্ধ করে দিলেন। গত বছর বর্ষা শুরুর আগে ঠাকুর মশাই বাইরের বারান্দা থেকে সদর পর্যন্ত টানা টিনের চাল করে নিয়েছিলেন। আমরা ঢুকতেই ঠাকুর মশাই চেঁচিয়ে বললেন, চারিমা, চায়ের জন্য জল বসাতো। আমরা ভেতরে ঢুকতেই দেখি দাওয়ার খাটিয়াটার সামনে হুঁকো রাখা আছে। কলকের আগুনটা তখনও ধিকি ধিকি করে জ্বলছে। ঠাকুর মশাই, আপনি আবার ধোয়া মুখে নিয়েছেন? গত মাসে আপনার কাশির ব্যামোটা কিন্তু ভীষণ বেড়েছিল। স্বপন ডাক্তার বলেছিল। আরে আমি খাইনি, একজন গ্রাহক এসেছিলেন, তার জন্য বার করেছিলাম। চারিমা থাকতে আমি ওসব খাবো? বাবা, ভাবাই যায় না। আমি অবাক হয়ে তাকিয়ে দেখি আমার শ্রদ্ধেয় ঠাকুর মশাই
কন্যার সামনে কেমন শিশু হয়ে যান। সত্যিই বলে লোকে যে কন্যারা আসলেই মাতৃসমা। আমাদের কথাবার্তার মাঝেই চারিমা চা এনে দিল। আমি তেলেভাজার ঠোঙাটা তার হাতে ধরিয়ে দিয়ে বললাম, একটু মুড়ির সাথে মাখিয়ে নিয়ে আয় তোমা। চারি মাথা নাড়িয়ে চলে যায়। তবে চারির মুখটা বেশ শুকনো লাগছিল। চারি মায়ের কি মনটা খারাপ? মেয়েরা বড় হয়ে গেলে তাদের বিয়ে দিয়ে বিদায় করার ব্যবস্থা কথাটা যদি বন্ধ করা যেত তাহলে হয়তো সবচেয়ে ভালো হতো। আমি বুঝতে পারলাম যে পাত্রপক্ষ চারিমাকে দেখতে এসেছিল। হঠাৎ তারানাথ বলে ওঠেন, আজ কিশোরী যে বড় চুপচাপ দেখছি। না, ঠিক চুপচাপ নই, ভাবছি কি বলা যায়। আচ্ছা ঠাকুরমশাই, এই এখন যেমন জল ঝড়ের মধ্যে কোনো বিয়েতে আপনাকে যেতে হয়েছে, এমন হয়েছে? গল্পের গন্ধ পেয়ে কিশোরী পাসিং শোয়ের প্যাকেটটা ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে দিয়েছে। চারি চা ও তেলে ভাজা দিয়ে মুড়ির বাটি রেখে গেছে। সেখান থেকে এক মুঠো মুড়ি আর একটা তেলে ভাজা তুলে মুখে পুরলাম। ওদিকে ঠাকুরমশাই একা সিগারেটে অগ্নিসংযোগ করে একটা টান দিয়ে বললেন, হ্যাঁ, এমন দুর্যোগের সময় বিয়েতে গেছি এবং সেখানে বিপদও হয়েছিল। বেশ তো, আজ তাহলে সেই গল্পই শোনা যাক। আমি দেখলাম তারানাথের চোয়ালটা মুহূর্তের জন্য শক্ত হয়ে উঠল। ওগুলো গল্প নয় কিশোরী, ওগুলো ঠাকুরমশাইয়ের সত্য অভিজ্ঞতা। তবে আজ দুর্যোগের মধ্যে বিয়ে বাড়ির ঘটনা না শুনিয়ে বরং একটা বিপদের ঘটনা শোনায়। তোমরা সব সময় ভাবো যে তোমাদের ঠাকুর মশাই কখনো কোনো অনৈতিক কাজ করতে পারেন না, কিন্তু আমাকেও অনৈতিক কাজে জড়িয়ে পড়তে হয়েছিল। কিন্তু আমার দুই ইষ্ট দেবীর জন্য আমি যতই পথভ্রষ্ট হই না কেন, তারা ঠিক আমাকে সঠিক পথেই নিয়ে আসেন। ঠাকুরমশাই দ্বিতীয় সিগারেটটায় হাত দিতে যেতেই আমি বলি, ঠাকুরমশাই আজকের জন্য কিন্তু একটাই বরাদ্দ। আমার কথা শুনে ঠাকুরমশাইয়ের মুখে হাসি ফুটে উঠল। একটা গভীর নিঃশ্বাস নিয়ে তিনি চোখটা বন্ধ করলেন, যেন অতীত ঘেঁটে স্মৃতির অলিগলি বেয়ে সেই মুহূর্তটার মুখোমুখি হতে চাইছেন, যখন তার চিরহাস্যময় সত্তাটা ছেড়ে অচেনা রুদ্র রূপ ধারণ করতে হয়েছিল। আমার ভাবনার মাঝেই ঠাকুরমশাই চোখ খুললেন। তারপর তিনি বলতে শুরু করলেন, যখনকার ঘটনা শোনাবো তখন সদ্য যুবক বয়স। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি বছর 2 হতে চলল। ইতিমধ্যে শ্মশানে শ্মশানে ঘুরে কিছু সাধু সদ্ধি এবং ভৈরবের সংস্পর্শও পেয়েছি। তেমনই ঘুরতে ঘুরতে আমি একটা জায়গায় পৌঁছালাম। সেখানে পৌঁছেই আমি ভারী অবাক হয়ে গেলাম। আমি ইতিপূর্বে এমন অদ্ভুত ভূমিরূপ দেখিনি। একটা বিশাল অংশ জুড়ে সম্পূর্ণ ফাঁকা, মানে গাছ বাড়িঘর তো দূর, মাটিতে এক কচি ঘাস পর্যন্ত নেই। আমি জায়গাটা পেরিয়ে আরেকটু এগোতে দেখি সেখানে একটা ছোটখাটো গ্রাম রয়েছে। গ্রামের ভিতরে পা রাখতে হঠাৎ আমার মনটা চঞ্চল হয়ে উঠল। সময়টা ছিল গরমকাল। গ্রীষ্মের চাপে তখন পায়ের তলার মাটিও যেন গনগনিয়ে উঠছে। গ্রামের ভেতরে ঢুকতেই দুজন গ্রামবাসী আমাকে দেখে এগিয়ে আসে। আমি এগিয়ে গিয়ে তাদের নমস্কার করে বললাম, নমস্কার, আমি তানার চক্রবর্তী। মূলত আমি ভবঘুরে ঘুরতে ঘুরতে আপনাদের এই গ্রামে এসে উপস্থিত হয়েছি। নমস্কার, আমি আমি ওই সুধাকর বাড়ুচ্ছে, আর এই হলো আমার ছোট ভাই ক্ষীরধর বাড়ুচ্ছে। আপনার পরিধান দেখে মনে হচ্ছে যে আপনি আপনি ঠিক ভবঘুরে নন। আমি যদি ভুল না হই তাহলে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আধ্যাত্মিক এবং ওই আদি ভৌতিক বিষয়েও কিছু জ্ঞান রাখেন। হ্যাঁ, আপনারা খুব একটা ভুল কিছু বলেননি বটে। তবে অমীমাংসা বা অদৃশ্যত যে কোনো সমস্যার সমাধান করার আমি চেষ্টা করি মাত্র। বাকিটা আমার আরাধ্যর কৃপা।
আমি তবে ঠিকই ভেবেছিলাম ঠাকুর মশাই, ঈশ্বর নিশ্চয়ই পথ বাতলে আপনাকে আমাদের জোহরপাড়া গ্রামে নিয়ে এসেছেন। হ্যাঁ, আমার বিশ্বাস একমাত্র একমাত্র আপনি আমাদের এই সমূহ বিপদ থেকে রক্ষা করতে পারবেন ঠাকুর মশাই। আমাদের বাঁচান ঠাকুর মশাই, আমাদের বাঁচান। এ কথা বলে ক্ষীরধর কাঁদতে থাকে। সুধাকর ক্ষীরধরকে সান্ত্বনা দিতে দিতে বললেন, আসুন আসুন ঠাকুর মশাই, আগে আমাদের ভিটায় গিয়ে একটু পদধূলি দিন, তারপর আপনাকে আমি সমস্ত সমস্যাটা বিস্তারিত বলছি। ঠিক আছে, আমি সবটা শুনে আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব, কিন্তু সবার আগে আমাকে একটা কথা বলুন তো, এই গ্রাম মানে জোড়াপাড়া না গ্রামটা শুরু হওয়ার আগে এতটা ফাঁকা জায়গা কেন? একটা গাছ বা বাড়ি তো দূর, এক টুকরো ঘাস পর্যন্ত দেখলাম না, এমনটা কেন? আমি লক্ষ্য করলাম আমার প্রশ্নটা শুনেই ওদের চোখ মুখ পাল্টে গেল। গ্রীষ্মের দাবাদহের মধ্যেও তাদের দুজনের মুখে এক শীতল আতঙ্কের নীল রেখা দেখতে পেলাম। কিন্তু এই পরিস্থিতি বেশিক্ষণ স্থায়ী হলো না। আগে আগে ভিটায় চলুন, হ্যাঁ, একটু কিছু মুখে দিন, তারপর আপনাকে আমি সব সব বলছি। আমি এই শুনে আর কোনো প্রশ্ন করলাম না, যদিও আমার মন ভীষণ চঞ্চল হয়েছিল। তবে আমি জানতাম সময় আসলে আমি ঠিক আমার প্রশ্নের উত্তর পেয়ে যাব। বারুদ যে ভিটে পৌঁছে আমার মনটা ভীষণ শান্ত হয়ে গেল। বুঝতে পারলাম যে এখানে নিশ্চয়ই কোনো মাতৃশক্তির উপাসনা করা হয়। আমি আপন মনেই ভিটের মাটি ছুঁয়ে কপাল ঠেকালাম। আমাকে দেখে অবাক হয়ে ক্ষীরধর কিছু বলতে যাবে, তার আগেই আমি বলে উঠলাম, আপনাদের ভিটেতে কোনো মাতৃশক্তির বন্দনা করা হয়? আমি তবে সঠিক মানুষকে চিনে নিয়ে এসেছি। এখন আমার পূর্ণ বিশ্বাস যে একমাত্র আপনি পারবেন আমাদের আমাদের সাহায্য করতে। ঠাকুরমশাই, আপনি না ঠিক ধরেছেন, আমাদের বাড়িতে দেবী বরাহীর আরাধনা করা হয়। দেবী বরাহী? তিনি তো শুনেছি দক্ষিণে পূজিতা হয়ে থাকেন, এখানে তো কেউ তাকে পুজো করেন বলে তো শুনিনি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে দেবীর ভয়ালো রূপের জন্যই হয়তো তিনি বাঙালির ঘরে ঘরে পূজিতা হন না, কিন্তু তিনি যে সপ্তমাতৃকার একজন, ভূমির দেবী দেবী বরাহী তো আমাদের পরিবারে বহু বছর ধরেই পূজিতা হয়ে আসছেন। আগে আমার ঠাকুমা দেবী পুজোর দায়িত্বে ছিলেন, পরে আমাদের মা এই দায়িত্ব লাভ করেন। মা মারা যাবার পরে আমার স্ত্রী দেবীর পুজো করে। আমরা তো বৈষ্ণব, তবে তিলকধারী বৈষ্ণব নই। বৈষ্ণবদের মধ্যে এই দেবীর পুজো বহুল প্রচলিত। কথা বলতে বলতে আমরা অন্দরে ঢুকলাম। সুধাকরের স্ত্রী আমাদের জলের বালতি, গামছা এসব দিয়ে গেল। আসুন 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 ঠাকুর মশাই, এইদিকে আসুন, হাত মুখটা ধুয়ে নেবেন, চলুন। হাত মুখ ধুয়ে সুধাকর বললেন, আসলে আমরা তো বৈষ্ণব, আর বৈষ্ণব স্ত্রীরা ওই কোনো পুরুষের পায়ে হাত দেয় না। তাই এই ব্যবস্থা। আপনি ক্ষুণ্ণ হননি তো ঠাকুর মশাই? না না, আমি কিছু মনে করিনি। এরপর আমরা রান্নাঘরে গেলাম। সেখানে 3টে আসন পেতে রাখা আছে। আমরা গিয়ে বসতে সুধাকরের স্ত্রী আমাদের খাবার পরিবেশন করতে শুরু করলেন। ঠাকুর মশাই, আমরা স্মার্ত বিশ্বকর্মা বৈষ্ণব, তাই আমরা আমাদের খাদ্য তালিকায় মাছ, কচ্ছপ, বরাহ বা অন্য কোনো রক্তবাহী প্রাণীর থেকে উৎপন্ন খাদ্য গ্রহণ করি না। আমরা সম্পূর্ণভাবে নিরামিষভোজী। তবে স্মার্তদের মধ্যে কেউ কেউ আমিষ খান বটে, কিন্তু আমরা খাই না। সেটা অবশ্য দেবীর আদেশ বলতে পারেন। আমার কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই। আমার এমনও দিন গেছে যে গাছের ফলকে দিন কাটিয়েছি, তাই খাওয়ার ব্যাপার নিয়ে আমি একদমই গোড়া নই। তবে আপনি বললেন যে আপনারা স্মার্ত বিশ্বকর্মা, তার মানে আপনাদের কারিগরি ব্যবসা আছে? ঠিক ঠিক ধরেছেন ঠাকুরমশাই, একদম ঠিক। আমাদের ওই পুরুষানুক্রমিকভাবে কাঠের আসবাবপত্রের ব্যবসা আছে। আমার ঠাকুরদা কি তারও আগে থেকে এই ব্যবসা। তখন ওই বলছিলেন না দেবী বরাহী দক্ষিণে পূজিতা হন, আমি শুনেছি ব্যবসার প্রয়োজনে আমাদের পূর্বপুরুষরা দক্ষিণে যাত্রা করতেন।
হয়তো তাদের মধ্যেই কেউ দেবীকে এখানে এনে আমাদের বাড়িতে স্থাপন করেছিলেন। কথাবার্তার মাঝে সুধাকরের স্ত্রী আমাদের খাবার পরিবেশন করছিলেন। একটা ভীষণ সুস্বাদু চালের ভাত রান্না করা হয়েছিল। ভাতটা দেখতে বেশ লাল লাল ছিল। জানলাম এই চালের নাম নাকি লাল খাস চাল। তারপর ছিল লম্বা করে বেগুন ভাজা, কুমড়ো ভাজা, দুধ পটল, পেঁয়াজ রসুন ছাড়া আচারের তরকারি, সর্ষে ঢেঁড়স, আলুর টক, মিষ্টি ডাল, চাটনি আর বাড়িতে পাতা সন্দেশ। আয়োজন হয়তো খুব বেশি ছিল না, কিন্তু আপ্যায়ন ও আন্তরিকতায় ছিল কানায় কানায় ভরা। গ্রীষ্মের চাপে তখন শরীর ভীষণ ক্লান্ত, তাই ভাবলাম খানিকক্ষণ বিশ্রাম করে নি। ওরা বেরিয়ে যেতেই আমি বিছানায় উঠে আতশোয়া হয়ে চোখ বুঝলাম। ক্লান্তির জন্য চোখটা বোধহয় লেগেই গিয়েছিল। হঠাৎ আমার মনে হলো কেউ যেন আমাকে ডাকছে, তারানাথ, তারানাথ। শব্দগুলো প্রথমে খুব অস্পষ্ট ছিল, বুঝতে পারছিলাম না যে আওয়াজটা ঠিক কোন দিক থেকে আসছে। ঘুমের ঘোরটা হালকা হয়ে আসলো, কিন্তু কোনো অজানা কারণে আমি চোখ খুলতে যেন পারলাম না। ঠিক এমন সময় আমার মাথার ভেতর কেউ বলে উঠল, তারানাথ, শুনছিস? তারানাথ। এবার আবার চিনতে পারলাম তাকে। মাতু পাগলি, আমার পাগলি মা এসেছেন। কিন্তু হঠাৎ কেন এলেন তিনি? তবে কি এই বাড়িতে কোনো গভীর সমস্যা রয়েছে? আমার ভাবনার মধ্যেই মাথার ভেতরে মাতু পাগলি বলে উঠলেন, হ্যাঁ, ঠিক বলেছিস, সমস্যা খুব গভীর, গাছের শেকড়ের ভেতরে চাপা। কথাটা বলেই মাতু পাগলি যেন কোথায় চলে গেলে। তার কণ্ঠ আর শুনতে পেলাম না। চোখ খুলে আমি উঠে বসেছি বিছানায়। মনটা কেমন যেন খচখচ করতে লাগলো। আমি ঘর থেকে বেরিয়ে বাড়িটা ঘুরে দেখতে লাগলাম। হঠাৎ এক জায়গায় দেখি দরজা আবজানো একটা ঘর। হাত দিয়ে আলতো ঠেলতেই দেখি ওটা দেবী বরাহির মন্দির। দেবীর গায়ের রং সম্পূর্ণ সবুজ। দেবীর অঙ্গের বস্ত্র ও অলংকারের মধ্যে ভীষণভাবে দক্ষিণের ছাপ। তবে দেবীর পুজোর সামগ্রী অতি সামান্য। আমি করজোরে দেবীকে প্রণাম করলাম। দরজাটা আবার আগের মতোই আপচে রেখে পেছন ফিরতেই একটা মেয়েলি চিৎকার আমার কানে এলো। আমি সেই চিৎকারের অনুসরণ করে ছুটে গেলাম। চিৎকারটা আসছিল বাড়ির উত্তর দিক থেকে। বাড়ুজ্যে ভিটে বেশ বড়, বেশ অনেকগুলো ঘর। চাকর বাকর এবং অন্যান্য ব্যবস্থার জন্য ভিটের বাসিন্দাদের জীবনযাপন বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ। নির্দিষ্ট ঘরটায় উপস্থিত হতেই দেখি সেখানে সুধাকর, ক্ষীরধর ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন, আর তাদের চোখ মুখ আতঙ্কে বিস্ফারিত হয়ে গেছে। আমি তাদের দৃষ্টি অনুসরণ করে দেখি একটি 21-22 বছরের ছেলে একটি মেয়েকে গলা টিপে ধরে শূন্যে ঝুলে আছে। মেয়েটি ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে। মেয়েটির পরনে শাড়ি আর সিঁথিতে সিঁদুর। ছেলেটির চোখের মনি সম্পূর্ণ কালো হয়ে গেছে। ছেলেটির আঙুল সাঁড়াশির মতো মেয়েটির গলার আশেপাশে চেপে ধরেছে। এভাবে আরেকটুক্ষণ থাকলে মেয়েটি নির্ঘাত মারা যাবে। আমি তাড়াতাড়ি আমার গাত্র বন্ধন করে ঘরে ঢুকলাম। গলায় পরা একটা রুদ্রাক্ষের মালাটা ছেলেটার গলায় পরিয়ে জোরে জোরে মন্ত্র পড়তে লাগলাম। ওং হিং ক্রিং দ্রাঘিয়ামাং স্বাহা, ওং দুষ্প্রাভায়ং মনমৃতং স্বাহা, ওং চামুণ্ডায় চামুণ্ডেশ্বরী বাণেশ্বরী স্বাহা। সঙ্গে সঙ্গে ছেলেটি মেয়েটির গলা ছেড়ে অচৈতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। মেয়েটাও অচৈতন্য হয়ে অন্যদিকে লুটিয়ে পড়ে আছে। একে বিছানায় শোয়ানোর ব্যবস্থা করুন। ওদিকে বাড়ির মহিলারা মেয়েটিকে ধরাধরি করে অন্য ঘরে নিয়ে চলে গেল। বাড়ির মহিলা বলতে সুধাকরের স্ত্রী, তাদের রাঁধুনি ও দাসী। বাইরে তখন সন্ধ্যা নামবো নামবো করছে।
আমি দেখলাম সুধাকর আর ক্ষীরধর ছেলেটিকে খাটের সাথে বেঁধে রেখেছে। আমি জিজ্ঞেস করতেই সুধাকর বলল, সন্ধ্যা হলেই দিবাকরের পাগলামি বাড়তে থাকে। এ সময় তাকে বেঁধে না রাখলে না খুব খুব সমস্যা হয়। ঘরের ভেতরে এখন আমি, সুধাকর আর ক্ষীরধর বসে আছি। খানিক আগের দৃশ্য এখনো আমার চোখ থেকে সরছে না। সন্ধ্যার শাঁখের আওয়াজটা আসতেই খাটের সাথে বাঁধা দিবাকর কেমন ছটফটিয়ে উঠল। গলা দিয়ে অদ্ভুত ঘর ঘরে একটা আওয়াজ করতে করতে প্রবল শক্তিতে গোটা খাট নাড়াতে লাগলো। আমি বুঝতে পারলাম যে দিবাকর নামের ছেলেটি নিশ্চয়ই কোনো শক্তির বশ হয়েছে। আমি এগিয়ে আমার বৃদ্ধাঙ্গুষ্ঠকে তার কপালে ঠিক দুটো ভ্রুয়ের মাঝখানে প্রতিস্থাপন করলাম এবং মনে মনে পঞ্চভূত মন্ত্র জপ করতে লাগলাম। তোমরা জানো কি না জানি না, আমাদের সমস্ত শারীরিক ও মানসিক ঊর্জা বা শক্তি আমাদের কপালের এই মধ্যবিন্দু দিয়ে নির্গত বা আগত হয়। কেউ কেউ তাকে দিব্য দৃষ্টি, আবার কেউ বলে তৃতীয় নয়ন, কেউ বলে ষষ্ঠ কুণ্ডলিনী। আমি পঞ্চচূর্ণিকা দিয়ে তার কপালে একটা তিলক কেটে দিতেই সে শান্ত হয়ে গেল। এই পঞ্চচূর্ণিকা তৈরি করাটা আমাকে মাতু পাগলি শিখিয়েছিল যখন বীরভূমের কাছে একটা মহা শ্মশানে আমি তার কাছে সিদ্ধি নিচ্ছিলাম। ঘরের মধ্যে তখন পিন পতনের নিস্তব্ধতা। বাড়ির স্ত্রীরা খানিক আগেই দুটো হ্যারিকেন জ্বালিয়ে দিয়ে গেছে। হ্যারিকেনের হলদে আলোটা ঘরময় ছড়িয়ে পড়ে ঘরের ভেতরের পরিবেশটাকে যেন আরো রহস্যময় করে তুলেছে। মনে হচ্ছে সবাই যেন কোনো এক আচ্ছন্নতায় আকৃষ্ট হয়ে গেছে। কারোর মুখে কোনো কথা সরছে না। গলাটা ঝেড়ে আমি প্রথমে কথা বলা শুরু করলাম। এই দিবাকর ছেলেটিকে কি হয়েছে তার সাথে? আর গ্রামের সামনে এতটা জায়গা ফাঁকা কেন? দিবাকর আমার সবচেয়ে ছোট ভাই। দিবাকরের থেকে আমার বয়সের অনেকটাই ব্যবধান আছে। দিবাকরের এই সমস্যার জন্যই আমরা আপনার কাছে শরণাপন্ন হয়েছি। আমাদের গ্রামের নাম জোড়াপাতা কেন জানেন ঠাকুরমশাই? কারণ আমাদের গ্রাম জোড়া ছিল। ওই যেমন যমজ সন্তান হয় ঠিক তেমনি। প্রকৃতির কোন খেয়ালে এমনটা হয়েছিল তা জানি না, তবে দুটো গ্রামের মধ্যে কোনো সীমারেখা ছিল না। একটা গ্রামের গা ঘেঁষে আরেকটা গ্রাম ছিল। যেমন গলির মুখে একটা থাকে, কিন্তু গলির মুখ থেকে আলাদা আলাদা গলিতে যাওয়া যায়। হ্যাঁ, ঠিক তেমনি গ্রাম দুটোতে ঢোকার রাস্তা আলাদা হলেও সেই রাস্তা দুটো একটাই মুখ থেকে উৎপন্ন হয়েছিল। আমাদের দুটো গ্রামের মধ্যে সখ্যতা ছিল বেশ, কিন্তু হঠাৎ কোনো অজানা কারণে পাশের গ্রামে মরক লাগে। দিনে দিনে মৃত্যুর হার বাড়তে থাকে। আমরা তখন আমাদের এই গ্রামকে বাঁচানোর জন্য গ্রামের সীমানা বরাবর একটা প্রাচীর তুলে দিই। বেশ কয়েকদিন পর কি মনে হতে প্রাচীরটা ভেঙে যা দেখতে পাই, তাতে তাতে আমাদের চোখ বিস্ফারিত হয়ে যায়। চোখের সামনে তখন শ্মশান ভূমি ছাড়া আর কিচ্ছু ছিল না। ভাঙা বাড়ি ঘর, গাছপালা সব শুকিয়ে মরে আছে, অথচ কোথাও কোনো মানুষ নেই। ওখানে গ্রামবাসীদের সাথে কি হয়েছিল তা আমরা কিছুই জানি না, জানতেও পারিনি। আর আর কখনো এতটা বলে সুধাকর কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে নিজেকে সামলে তিনি আবার বলতে শুরু করেন, সময় থেকে বড় ওষুধ হয়তো কিছুই নেই। আমি যে সময়ের ঘটনা বলছি তখন আমার ওই 19 কি 20 বছর বয়স। ক্ষীরধর তখন 15 আর দিবাকর তখন 10 বছর বয়স। আর বছর 2 পরে আমার বিয়ে হয়। তারও বছর কয়েক পরে ক্ষীরধরের বিয়ে হয়। ইতিমধ্যে কোনো এক অজানা কারণে আমাদের গ্রামের যমজ গ্রামটা দিন দিন কেমন যেন শুকিয়ে যায়। গাছপালা সব অকারণে শুকিয়ে মরে যায়। মাটির রং লাল থেকে ধূসর হলুদ হয়ে যায়।
ধীরে ধীরে সেখানে মাটিতে ঘাস জন্মানো পর্যন্ত বন্ধ হয়ে যায়। চোখের সামনে একটা সবুজ সুফলা গ্রাম একটা শ্মশান সম মরুভূমিতে পরিণত হয়ে যায়। এর মাঝে দুটো অঘটন ঘটে আমাদের বাড়িতে। ক্ষীরধরের স্ত্রী হঠাৎ করে বিনা অসুখেই মারা যায়, আর আমার স্ত্রী ভরা মাসে গর্ভপাত হয়ে যায়। এই শোক কাটিয়ে উঠতে আমাদের বেশ কিছুদিন সময় লাগে। ইতিমধ্যে দিবাকরের বিয়ের সময় উপস্থিত হয়, কিন্তু বিয়ের পর থেকেই দিবাকরের শরীরের এই অবনতি হতে থাকে। যত দিন গড়ায় দিবাকরের শারীরিক অবস্থার শুধু অবনতিই হতে থাকে। আর এখন তো ঘরে বেঁধে রাখতে হয়। ভাবুন একবার ঠাকুর মশাই, দিবাকরের বিয়ের মাত্র মাসখানেক হয়েছে। মেয়েটাকে এত আনন্দ উল্লাস করে নিয়ে আসলাম, আর এই ছিল তার কপালে। ভাইয়ের শরীরের যা অবস্থা দেখতে পাচ্ছি, তাতে যে কোনো সময় একটা অনর্থ হয়ে যেতে পারে। এখন এই পরিস্থিতিতে আমরা যে কি করব তা কেউই বুঝতে পারছি না। আপনি একমাত্র আমাদের সাহায্য করতে পারেন ঠাকুর মশাই, আপনি একমাত্র। এতটা পর্যন্ত বলে থামলেন সুধাকর। আমি তাকে আশ্বস্ত করে নিজের ঘরে ফিরে এলাম, কিন্তু আমার মন বড় চঞ্চল হয়ে উঠল। রাত তখন অনেকটাই গড়িয়েছে। যথা সময়ে রাতের খাবারের জন্য ডাক পড়ল। খাবারের সময় কারোর মুখে কোনো কথা ছিল না, তবে আমার মনটা কেন জানি না ভীষণ অস্থির অস্থির করছিল। আমি ঘরে ফিরে এসে রাত গভীর হওয়ার অপেক্ষা করতে লাগলাম। মনের ভেতরে দাবানলের মতো উঠতে থাকা প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমাকে ধ্যানে বসতে হবে, আর ধ্যানে বসতে হলে চারপাশের পরিবেশ শান্ত হতে হবে। আরো খানিকক্ষণ অপেক্ষা করার পরে বাড়ির পরিবেশ শান্ত হলো। আমার মনে হলো গোটা বারুদ যে ভিটে যেন কোনো এক গভীর মায়া নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। আমি উঠে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরে ধ্যানে বসলাম। খানিক পরেই আমার কানে এলো সেই চির পরিচিত ডাক, তারানাথ, তারানাথ, চোখ খোল রে বেটা। মা, এসেছিস? পাগলি মা। বল তারানাথ, কি জানতে চাইছিস? তুই তো সব জানিস, সবই মা, কিন্তু আমি যেটা বুঝতে পারছি না সেটা হলো এমনটা কেন হলো। তারানাথ, চোখের সামনে যা দেখছিস সেটা কিন্তু সত্যি নয়। সত্যিটা লুকিয়ে আছে ভূমির গভীরে। বলেই মাতু পাগলি চলে যায়। আমি বার কয়েক ডাকলাম, কিন্তু উত্তর পেলাম না। হঠাৎ আমার চারপাশে ধোঁয়ায় ঢেকে যায়, কিছু দেখা যায় না। কিছুক্ষণ পর ধোঁয়ার আবরণটা কেটে গেলে আমি দেখলাম যে আমি সেই ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে আছি যেখান দিয়ে হেঁটে এসে জোড়া গ্রামে উঠেছিলাম। বুঝতে পারলাম মাতু পাগলি আমাকে কিছু বলতে চাইছেন। আমি খানিকটা এগিয়ে আসতেই একটা তীব্র শক্তি অনুভব করলাম। আমি চোখ বন্ধ করে সেখানে জমি থেকে এক মুঠো মাটি তুলে বললাম, ওম ভাস্করায় বিদ্যমাহে মাকতুতিকরায় ধীমহি তন্না আদিত্য প্রচোদয়া। মন্ত্রটা 5 বার আওড়ে মুঠোটা খুলে দিতে বাকিটা নিচের ভূমিতে স্পর্শ করা মাত্রই আমার চোখের সামনে দৃশ্যপট পরিবর্তন হয়ে গেল। আমি দেখতে পেলাম যে যেই ফাঁকা জমির উপর আমি দাঁড়িয়ে আছি ওটা এখন একটা সুজলা সুফলা গ্রামে পরিণত হয়েছে, কিন্তু সেখানকার মানুষদের পরনের পোশাক বাঙালির মতো নয়, অন্যরকম দেখতে, অনেকটা দক্ষিণী ধরন। নাকের 2 পাটাতেই নাক ছবি পরা মহিলারা একটা মন্দিরে গ্রামে সকলের পুজো করছেন। মন্দিরে পূজারত বিগ্রহটাকে দেখে চমকে উঠলাম। গ্রাম প্রধানের একটি অত্যন্ত সুন্দরী মেয়ে ছিল। হঠাৎ দেখি মেয়েটা মৃত, আর তার মৃতদেহটার হাত ধরে কেউ টেনে নিয়ে যাচ্ছে একটা ঘরের ভেতরে। গ্রামে হঠাৎ মড়ক লেগে গেল, একে একে সব গ্রামবাসী মারা গেল। একটা বর্ধিষ্ণু গ্রাম চোখের নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। ঠিক তখনই
আমার একটু আগে দেখা মন্দিরটার দিকে চোখ গেল। মন্দিরটা এখন বিগ্রহ শূন্য। এতটা দেখার পরে আমি আবার বাস্তবে ফিরে এলাম, আবার সেই ফাঁকা জমি। তবে ততক্ষণে পূর্ব দিকে আগাছা আলো দেখা দিয়েছে। বুঝতে পারলাম যে ভোর হয়ে আসছে। আমি আবার বারুজ্জেদের ভিটের দিকে রওনা দিলাম। ভিটেতে তখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। আমি দেবী বরাহীকে প্রণাম করে নিজের ঘরের দিকে গেলাম। জল খাবার শেষে সুধাকর আর ক্ষীরধর আমার কাছে আসলেন। এ ঠাকুরমশাই, কিছু উপায় করতে পারলেন? দিবাকরের অবস্থা যা দেখলাম তা চোখে দেখার মতো নয়। এভাবে চললে সে হয়তো... সবকিছুর ভিত তো এখানেই লুকিয়ে আছে ক্ষীরধর বাবু। আমরা স্বার্থের বশবর্তী হয়ে এমন অনেক কাজ করি যা কঠিন ফল আমাদের পরে ভোগ করতে হয়। তারা বুঝতে পারে না যে সেই কঠিন ফলের খেসারত হিসেবে অনেক সময় নিজের প্রয়োজনদের প্রাণের ঝুঁকিও হতে পারে। এসব এসব আপনি কি বলছেন ঠাকুর মশাই? কে কে এমন ঘৃণ্য কাজ করতে পারে যার ফলশ্রুতিতে আমার আমার আদরের ভাইটার এই রকম পরিণতি হয়েছে? আমি শুধু দিবাকরের কথা বলছি না সুধাকর বাবু। আপনার স্ত্রী বারবার গর্ভপাত হওয়া, ক্ষীরধর বাবু স্ত্রীর অকাল মৃত্যু, সবটাই ওই একই কারণে হয়েছে। কিন্তু কিন্তু কেন আমাদের সাথে এমন কেন হলো ঠাকুর মশাই? কি কি অপরাধ করেছি আমরা? সেটা তো আপনি ভালো বলতে পারবেন সুধাকর বাবু। তার মানে সর্ষের মধ্যেই ভূত? ঠাকুরমশাইয়ের বলার মাঝে কিশোরী তার চিরাচরিত নিয়মে নাক গলানোর মতো এই বিটকেল প্রশ্নটা করে বসল। ঠাকুরমশাই এক মনে তার স্মৃতির ঝুলি থেকে অভিজ্ঞতা শুনিয়ে যাচ্ছিলেন। আমিও তন্ময় হয়ে শুনছিলাম। কিন্তু কিশোরীর হঠাৎ এই বিটকেল প্রশ্নটা শুনে কেমন একটা ভেবলে গেলাম। তবে এবারে ঠাকুরমশাই বিগড়ে যাওয়া পরিস্থিতিটা সামলে নিলেন। রহস্যের কিনারা করার জন্য তো আগে পুরোটা আগে শুনতে হবে কিশোরী। তাই লক্ষ্মী ছেলের মতো চুপটি করে বসো, পুরোটা শুনে তারপর প্রশ্ন করো। এত যেখানে ছিলাম, সুধাকরকে ওই কথা বলতেই তার মুখটা জোকের মুখে নুন পড়ার মতো হয়ে যায়। ক্ষীরধর বাবু অবাক দৃষ্টিতে সুধাকর বাবুর দিকে তাকিয়ে থেকে বললেন, ঠাকুরমশাই কি বলছে দাদা? কি করেছো তুমি? কথাটা আপনি বলবেন না আমি বলবো? সুধাকরের মুখ থেকে কোনো কথা নেই। আমি একটা ছোট্ট শ্বাস ফেলে বলতে শুরু করলাম। আপনাদের পিতা দক্ষিণে গিয়েছিলেন কাজ করতে, এটা সুধাকর বাবু আমাকে বলেছেন। কিন্তু যেটা বলেননি সেটা হলো আপনাদের পিতা শুধু নয়, আপনাদের পিতামহ এবং আপনাদের প্রপিতামহ দক্ষিণে কাজ করতে যেতেন। স্বাভাবিকভাবেই সেখানে কিছু দক্ষিণী মানুষের সাথে পরিচয় হয়, সাক্ষাৎ হয়। যাদের সাথে পরিচয় হয় তারা ছিলেন যাযাবর এবং তাদের উপাস্য দেবতা ছিলেন দেবী বরাহী। কি তাই তো সুধাকর বাবু? তারপর আপনাদের পিতামহের সাথে তাদের কি কথাবার্তা হয় তা আমার জানা নেই। তবে সেই দক্ষিণী যাযাবরেরা এখানে এসে বসতি স্থাপন করে। আপনাদের পূর্বপুরুষ সত্যি অত্যন্ত ধনী মানুষ ছিলেন। কাঠের কারবার করে অনেক ঐশ্বর্য উপার্জন করেছিলেন ঠিকই, কিন্তু তার মন ছিল অনেক বড়। পাশের ফাঁকা জমিটা আসলে আপনাদেরই জমি ছিল। দক্ষিণী যাযাবর গোষ্ঠী এখানেই এসে আশ্রয় নেন এবং কালের নিয়মে এখানেই থেকে যায়। কিছু সময় পরে সেই গ্রামে একটা মেয়ে জন্মায়। মেয়েটি বড় হতে হতে অত্যন্ত সুন্দরী হয়ে ওঠে। ততদিনে আপনার পিতামহ তখন স্বর্গপ্রাপ্তি হয়েছেন এবং পিতা শারীরিকভাবে একেবারে অসমর্থ হয়ে যাওয়ার জন্য ব্যবসার কাজ আপনি ধরেছেন। পাশের গ্রামে যাযাবর গোষ্ঠীর প্রধানের মেয়েটি তখন আপনার বয়সী ছিল এবং সে ছিল তারই মেয়ে। দেবী বরাহীর কৃপায় পাশের গ্রাম আপনাদের গ্রাম থেকে বেশি উন্নত ছিল। আপনার সেটা সহ্য হয় না। আপনি এক কাপালিককে নিয়ে এসে গ্রামের সীমানায় বসিয়ে কিছু তন্ত্র করান। সেদিন রাতেই আপনি খাবারে বিষ মিশিয়ে যাযাবরের ওই পরিবারটিকে মেরে ফেলেন, আর তারপরে ওই মেয়েটির মৃতদেহটাকে এই ঘরের ভিতরে টেনে নিয়ে পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য কাজটি করেন। ছি, আপনাকে মানুষ বলতে আমার ঘেন্না হচ্ছে। কিন্তু তাতেও আপনি ক্ষান্ত হননি। পাশের গ্রামের আরাধ্য দেবীকে তুলে নিয়ে আসলেন আপনাদের বাড়িতে। ওদিকে উপাস্যহীন এবং তন্ত্রবিদ্যার জন্য সেই গ্রামের মানুষ মারা যেতে থাকে। আপনি গ্রামের সীমানা বরাবর তুলে দিলেন প্রাচীর। ক্ষীরধর আর দিবাকর অনেক ছোট তখন, তারা আপনার এই নির্মম মানসিকতা সে সময় বুঝতে পারেনি। আমার কথা শেষ হতে না হতেই আকাশে ভীষণ জোরে মেঘ গর্জন করে উঠল। তার সাথে তাল মিলিয়ে বাইরে শুরু হলো তুমুল ঝড়।
কিন্তু সেসব ছাপিয়ে একটা জান্তব গর্জন আমাদের কানে এলো। আমরা বাইরে এসে যা দেখলাম তা আমাদের ঠিক বিশ্বাস হলো না। আমরা দেখলাম একটা ভয়ঙ্কর মূর্তি দাঁড়িয়ে আছে বাড়ির সীমানার বাইরে। তার গোটা শরীর চামড়া বলতে কিছু নেই, দগদগে মাংসপিণ্ডের শরীরে কিলবিল করছে অজস্র পোকা, চোখের মনির জায়গায় ঝিকমিক করছে আগুন, যেন কি সাংঘাতিক প্রতিশোধ নিতে সে এসেছে। মাথা সাদা রঙের লম্বা চুল হাওয়ায় উড়ছে, হাতের বড় বড় নখ থেকে তখনও ঝরে পড়ছে টপ টপ করে তাজা রক্ত। পিশাচিনী আমাদের সবার দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে আবার সেই ভয়ঙ্কর জান্তব গর্জনটা করে হাওয়ায় মিলিয়ে গেল। উফ, কি ভয়ঙ্কর সেই গর্জন! ওটা কি ছিল ঠাকুর মশাই? পিশাচিনী আমাদের সে সম্মুখে স্পর্ধা দেখিয়ে গেল। আপনি একবার গিয়ে খোঁজ নিন যে বাড়িতে কেউ নিখোঁজ কিনা। খানিক পরে ক্ষীরধর এসে খবর দেয় যে সুধাকরের স্ত্রী কোথাও যেন খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তখন সুধাকরের দিকে তাকিয়ে গর্জন করে উঠলাম, যৌবনের এতটা ভুলের জন্য আপনি বর্তমানে আপনার এই গোটা পরিবারকে বিপদে ফেলে গিয়েছেন। আমি নিজের ঘরে এসে ভাবতে থাকি যে কি করে এই বিপদ থেকে এই পরিবারকে রক্ষা করব। ঠিক তখনই মাতু পাগলির কণ্ঠ আমার মাথায় বেজে উঠল। আমি তাড়াতাড়ি বাইরে এসে দেখলাম এক ফোঁটাও বৃষ্টি নেই। খানিক আগের তাণ্ডব যেন সকলকেই শান্ত করে দিয়েছে। মাটি ও আশেপাশের পরিবেশে খটখটে শুকনো। আমি অবাক হওয়ার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম। তাহলে খানিক আগে যা দেখলাম সবটাই কি ভ্রম? আমি আর কিছু না ভেবে সেই ফাঁকা প্রান্তরটায় গিয়ে দাঁড়ালাম। কিছুটা হাঁটার পর দেখতে পেলাম একটা বড় পাথরের টুকরোর উপর একটা মেয়ে বসে আছে। মেয়েটার পরনের পোশাক সাধারণ বাঙালির মতো নয়, তাতে রয়েছে দক্ষিণী ছাপ। মেয়েটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তুমি কে মা? এখানে বসে ভাবে কাঁদছো কেন? মেয়েটা কিছু না বলে ফোপাতে ফোপাতে একদিকে আঙুল তুলে ইশারা করলো। আমি তার আঙুলের ইশারা নির্দেশ করে সেদিকে তাকালাম। কয়েক মুহূর্ত সময় হবে। আমার মনে হলো যে কিছু একটা আমার সামনে এসে দাঁড়িয়েছে। সামনে ফিরে তাকাতেই আমি যা দেখতে পাই তাতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আমার সামনে দাঁড়িয়ে ছিল দিবাকরের স্ত্রী, কিন্তু কি বিকট তার অবয়ব! মাথার খোলা চুল কোনো একদিকে উত্তাল নাগিনীর ফনার মতো হাওয়ায় উঠছিল। চোখের জায়গায় সেখানে একটা কোটর, সেই অক্ষি কোটরের রং সম্পূর্ণ কালো। চোখ মুখ থেকে ঠিকরে বেরোচ্ছে একটা অস্বাভাবিক রোষ। অবয়বটি ক্রমাগত মুখ দিয়ে বিজাতীয় শব্দ বের করছে। চলে যা এখান থেকে, ওরা কেউ বাঁচবে না, ওদেরকে আমি শেষ করে দেব, ঠিক যেমন করে ওরা আমাদের শেষ করেছিল। চলে যা তুই, নইলে ওদের সাথে সাথে তুইও মরবি। আমি এবার তৈরি ছিলাম। ঝোলা থেকে পঞ্চচূর্ণিকা মুঠোতে নিয়ে মুখের সামনে এনে আমি বলতে শুরু করলাম, সর্বভূজারাং সর্বভূতায় স্বাহা। বলেই চূর্ণিকাটি পিশাচিনীর দিকে ছুড়ে দিতেই সে উধাও হয়ে গেল। আমিও ফিরে এলাম। বারুদ যে ভিকেতে ফিরতেই সুধাকর আমার পায়ে লুটিয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর মশাই, যৌবনের সময় যে ভুল করেছি তার থেকে মুক্তির কোনো উপায় দেখান। একটুক্ষণ আগে বাড়ির পেছনের কলতলা থেকে আমার স্ত্রীর ছিন্ন ভিন্ন দেহটা পেয়েছি। সন্ধ্যার পর থেকে দিবাকরের স্ত্রীকেও কোথাও খুঁজে পাচ্ছি না। আমি যে কি করব তা কিছুই বুঝতে পারছি না। দয়া করে আমাকে বাঁচান ঠাকুর মশাই, মুক্তির কোনো উপায় দেখান। আমি কোনো কথা না বলে ক্ষীরধরের কাছে এগিয়ে গেলাম। তাকে গিয়ে বললাম একটা পরিষ্কার শুদ্ধ পাত্র আর একটা মাটির চুলোর ব্যবস্থা করতে। তাকে আরো কিছু দ্রব্যের তালিকা তাকে ধরিয়ে দিলাম। ক্ষীরধরকে দায়িত্ব দিয়ে দেবী বরাহীর মন্দিরে প্রবেশ করলাম। পুজোর সমস্ত উপাচার আমি একে একে নৈবেদ্য রূপে সাজালাম। দেবী বরাহী হচ্ছে ভূমি দেবী,
তাই তার পুজোর উপাচারে সাধারণ কিছু দ্রব্যের প্রয়োজন আছে। আমি নৈবেদ্য সাজাতে সাজাতে ক্ষীরধর এসে খবর দিল যে মাটির চুলো তৈরি হয়ে গেছে। দেবী বরাহীকে অন্ন ভোগ দিতে হয়, কিন্তু শুভ্র অন্ন বা পরামন্ন নয়। দেবীকে পিতান্ন ভোগ অর্পণ করতে হয়, সাথে থাকে কিছু ফল। দেবীর ভোগ তৈরি করতে করতে দিনের প্রহর শেষ হয়ে রাতের প্রহর শুরু হয়ে গেছে। তোমরা তো জানোই যে সন্ধ্যাকাল গত হলে গাছপালার নিদ্রা নেয়, তখন তাদের ছুতে নেই। তাই ফলাভাবে পিতান্ন ভোগ সাজিয়ে আমি দুটো হাত জোর করে বলে উঠলাম, অপরাধীদের শাস্তি দিতে নিরপরাধীদের শাস্তি দিও না মা। তোমার আশ্রয় তাদের নিয়ে নাও মা, তোমার আশ্রয় তাকে টেনে নাও। কথাগুলো বলে আমি প্রণাম করে বাইরে বেরিয়ে আসি। কিছু পরে আবার মন্দিরে ঢুকে মাকে প্রণাম করে মায়ের প্রতিমাটি মাথায় তুলে নিলাম। আমাকে ক্ষীরধর একটা বড় টুকরিতে কিছু জিনিস নিয়ে আমার পেছন পেছন চলল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, একা একা কি করছেন? হ্যাঁ, মাকে নিয়ে কোথায় কোথায় যাচ্ছেন? জায়গাটা জায়গায় ফিরিয়ে দিতে যাচ্ছি। সুধাকর আর কোনো কথা বলল না। আমরা গিয়ে সেই ফাঁকা জায়গার সেই পাথরের টুকরোটাকে ভালো করে ধুয়ে তার উপরে দেবী বরাহীকে পুনঃস্থাপন করলাম। তারপর ক্ষীরধরকে বললাম, তুমি ফিরে যাও ক্ষীরধর, দিবাকরের পাশে থেকো। তার গলায় যে রুদ্রাক্ষের মালাটা আছে সেটা যেন কোনোভাবে খোলা না হয়, সেটার খেয়াল রেখো। বাইরে যাই কিছু হয়ে যাক, তোমরা তিনজন যেন কিছুতেই ঘর থেকে বেরিও না। যাও, দেরি করো না, তারা আসার সময় হয়ে গেছে। আমার কথা শুনে ক্ষীরধর ফিরে যায়। এদিকে আমি জায়গাটা পরিষ্কার করে তাতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে আসন পেতে বসি। দেবী বরাহী দেবী শক্তির তান্ত্রিক রূপ, তাই সেই পিশাচিনীকে ক্ষান্ত করতে দৈবিক শক্তির প্রয়োজন। আমি মন্ত্র জপ করতে করতে দেবীকে প্রথমে পঞ্চতৈল দিয়ে দেবীকে অবগাহন করলাম। তারপর পঞ্চধাতুর মুদ্রা তার পাশে রেখে দিলাম। তারপর চিতাবশ দিয়ে মাটিতে একটা চক্রের নির্মাণ করে তার উপর হোমের সরঞ্জাম স্থাপন করলাম। গাত্রবন্ধন করে হোমকুণ্ডে অগ্নিসংযোগ করতে না করতেই চারিদিকে ধুলো উড়িয়ে ঝড়ের সৃষ্টি হলো। ঠিক তখনই আমার কানে এলো সেই জান্তব চিৎকার। মুহূর্তে আমার সামনে প্রকট হলো সেই ভয়াল দর্শন পিশাচিনী। শুনলি না তো আমার কথা? নে, এবার তুইও ফল ভোগ কর। কথাটা বলতে বলতেই সেই পিশাচিনী আমার দিকে মৃত পশুর হাড় নাড়ি ভুড়ি ছুঁড়ে মারে, কিন্তু সেগুলো আমার কাছে আসার আগে চিতাভস্ম দিয়ে তৈরি চক্রটা একটা পূর্ণাঙ্গ বলয় সৃষ্টি করে। আমি তখন হোমে একের পর এক দ্রব্যের আহুতি দিয়ে বলতে থাকি, ইয়া দেবী বরাহী ভূতেষু শক্তিমাতে হি সংস্থিতা দুরাত্মায় নির্মলতাং বিনাশায়ং যদা প্রভং। তারপর আমি যা দেখলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল। আমি দেখলাম দেবী বরাহী স্বয়ং আবির্ভূতা হয়েছেন। চারিদিকে তখন শুরু হয়েছে প্রাকৃতিক তাণ্ডব। সে কি ভীষণ যুদ্ধ! এই যুদ্ধ যেন এক অমায়াবী এবং এক দেবীর মধ্যে। তবে তোমরা তো জানো, দৈবিক শক্তি চিরস্থায়ী, চিরপ্রচলিত, চিরন্তন এবং আদিভূতা। তার কাছেই তো পঞ্চভূতের মূল চাবিকাঠি। আমি দেখলাম হঠাৎ একটা ভীষণ ধূলি ঘূর্ণি ঝড় সৃষ্টি হলো। সেই ভয়ঙ্কর আবর্তের মধ্যে দেবী পিশাচিনীকে বন্দি করে মিলিয়ে গেলেন। আমি বুঝতে পারলাম যে পিশাচিনীর প্রেত যোনি থেকে মুক্তি ঘটেছে। আকাশের পূর্ব দিকে তখন সকালের নির্মল আলো ফুটে উঠেছে। আমি যখন বারুজ্জে ভিটেতে ফিরে এলাম তখন দেখি ক্ষীরধর এবং দিবাকর মাটিতে সুর করে কেঁদে যাচ্ছে এবং তাদের সামনে পড়ে আছে সুধাকরের ছিন্ন ভিন্ন মৃতদেহ। গত রাতে কারোর ডাকে সাড়া দিয়ে সুধাকর আমার বাধা না শুনে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর আজ সকালে দাদার মৃতদেহ বাড়ির উঠোনে পড়ে থাকতে দেখি। বুঝলাম দেবী পিশাচিনীকে তার প্রতিশোধ নিতে দিয়েছেন। সুধাকর তার যৌবনে অত্যন্ত পাপ কাজ করেছিল। শুধুমাত্র হিংসে এবং লোভের বশবর্তী হয়েছে একটা গোটা গ্রামকে বিনাশ করেছিল। উপরন্তু একটি নিরপরাধ মেয়েকে বিষ প্রয়োগে হত্যা করে
তার মৃতদেহের সাথে সম্ভোগ করেছিল। কিন্তু এত কিছু করেও সে ক্ষান্ত হয়নি। ওই গ্রামে মেয়েটিকে একটা কক্ষের ভেতরে মাটি খুঁড়ে পুঁতে রেখেছিল। মেয়েটির সৎকার পর্যন্ত সে করতে দেয়নি। আর আর এই সমস্ত কাজটা সে করেছিল চরম আক্রোশের বশবর্তী হয়ে। কারণ সেই মেয়েটা তার বিবাহের প্রস্তাবকে নাকচ করে নিজেকে বরাহী দেবীর চরণে সমর্পণ করতে চেয়েছিল। যে সময়ের কথা বলছি সে সময় আপনাদের পিতামহ মারা গিয়েছেন। আপনাদের পিতাও তখন শারীরিকভাবে চূড়ান্ত অসমর্থ। তাই ছেলের করা এই অন্যায়টির সম্পর্কে তার বিন্দুমাত্র কোনো জ্ঞান ছিল না। মেয়েটি মারা গিয়ে প্রেত জনিতে অন্তর্ভুক্ত হয়ে পিশাচিনী হয়। কিন্তু কিন্তু এখন তার পূর্ণাঙ্গ মোক্ষ ঘটেছে। এখন আপনারা সম্পূর্ণভাবে বিপদমুক্ত। আমি বেরিয়ে আসার সময় দিবাকরের স্ত্রী আমার দু পায়ের উপরে অঝরে কাঁদতে লাগলো। তার সেই কান্নার পেছনে কি এক নিরাপরাধ নারীর প্রতি করা অন্যায়ের জন্য চিৎকার ছিল, নাকি তার পরিবারকে বিপদ থেকে মুক্ত করার আনন্দ ছিল, তা আমি বুঝতে পারিনি। আমি মন থেকে মেয়েটাকে আশীর্বাদ করে ফিরে এলাম। এতটা পর্যন্ত বলে তারানাথ যখন থামলেন তখন বাইরে বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, কিন্তু শোঁ শোঁ শব্দে প্রবল ঝোড়ো হাওয়া বইছে। গল্পটা শুনে আমরা নিস্তব্ধ হয়ে গেলাম। এমনকি যে কিশোরী পদে পদে ঠাকুরমশাইকে প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে তোলে সে পর্যন্ত চুপ করে আছে। শেষমেশ আমাদের নিস্তব্ধতা ভাঙে চারি মায়ের ডাকে। আপনারা কিন্তু আজ এখানে রাতের খাবার খেয়েই যাবেন, আমি কিন্তু কোনো কথা শুনবো না। আমাদের মুখে হাসি ফুটে উঠল। রাতে খাওয়া সেরে যখন বাড়ির পথ ধরেছি তখন বৃষ্টি পুরোপুরি থেমে গেছে। এটা কি হলো? কোথায় কি হলো? ঠাকুর মশাই তো চাইলে ওই সুধাকরকে বাঁচাতে পারতেন। তুমি তো বলো যে তার অনেক ক্ষমতা। হ্যাঁ, তো ক্ষমতা তো আছেই, কিন্তু ক্ষমতা থাকলে তার যে সঠিক ব্যবহারটাও জানতে হয়। ওই যে মেয়েটি মারা গেল, বা বলা ভালো মরতে বাধ্য করা হলো, সে তো মরেও শান্তি পেল না। তাহলে তার আত্মার শান্তি প্রদান করাটাও তো একজন ক্ষমতাবান ব্যক্তির কর্তব্য। আমার ঠাকুরমশাই জানেন কোথায় নিজের ক্ষমতা, নিজের শক্তিকে কিভাবে ব্যবহার করতে হয়। তাই তো তিনি অনন্য। তার মতো পুরুষ তুমি এই গোটা ভূবঙ্গে আর কোটা পাবে বলো তো? কিশোরী আর কোনো কথা বলে না। এক অপার নিস্তব্ধতাকে সঙ্গে নিয়ে আমরা বাড়ি ফেরার জন্য একটা রিক্সা নিলাম। শুনছিলেন লেখিকা তনিমা সাহার কলমে তারানাথ তান্ত্রিক ও বরাহী দেবীর কোপ। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল অভিক, রাজ, সৌরভ, পার্থ, অরণ্যদেব, বর্ণালী, পূজা এবং মেঘনা। গল্পে আবহ সৃষ্টিতে ছিল অভ্র। পোস্টার ডিজাইনে আকাশ পিক্সেললেট থেকে। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আর আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, যাতে নতুন নতুন গল্প আসলে আপনি তা শুনতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে রাখুন বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে।